হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 12-এর থার্ড সেমের কবিতা আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি পড়াবো। এখানে একটি গাছ কবির কাছে তার শারীরিক অস্তিত্বের চেয়েও অনেক বেশি আবেগের জায়গা ধরে রাখে। এই গাছ কবির হৃদয়ের বেদনার প্রতীক। তবে কবিতাটি পড়ার আগে আমাদের জানতে হবে কবি তরু দত্ত বা তরুলতা দত্তের জীবনের কিছু মর্মান্তিক গল্প। তরুলতা দত্ত 1856 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং মারা যান 1877 সালে, অর্থাৎ তিনি বেঁচে ছিলেন মাত্র 21 বছর। তরু দত্তের দুই ভাই বোন ছিল, একজন ছিলেন আবজু এবং অপরজন আরু। খুব কম বয়সে এরা টিবি রোগে মারা যায়। এই মর্মান্তিক ঘটনায় তিনি খুবই বেদনাহত হন। কবি তরু দত্ত 21 বছর বয়স পর্যন্ত জীবিত থাকলেও তিনি ফরাসি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ ছিলেন এবং তিনি একাধারে ট্রান্সলেটর, নভেলিস্ট এবং কবিও ছিলেন। তোমাদের পাঠ্য আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি নেওয়া হয়েছে এনসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান কাব্যগ্রন্থ থেকে। এটি প্রকাশিত হয় 1882 সালে। এই কবিতাটি যেহেতু কবির আত্মগ্লানি বা নিজের শোকের কথা বলেছেন, তাই কবিতাটিকে আমরা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েট্রি বলতে পারি বা আত্মজীবনীমূলক কবিতা বলতে পারি। আমরা কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে। দেখো, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। ক্যাজুয়ারিনা অনেকে বলে সি ওক বা অস্ট্রেলিয়ান পাইন, একটা পাইন গাছের মতো দেখতে, ঝাউ গাছের মতো দেখতে একটি গাছ। এই গাছটাকে নিয়ে কবির শৈশব কেটেছে। কলকাতার বাড়িতে যখন তরু দত্ত ছিলেন, তার বাড়ির আঙিনায় বিশাল আকার এই ক্যাজুয়ারিনা ট্রি ছিল এবং তিনি তার ভাইদের সাথে এই গাছের তলায় বসে খেলতেন। এই গাছটি কবির হৃদয়ে একটা বিশেষ স্থান দখল করে আছে। কারণ কি? কারণ এটি তাকে তার শৈশবে তার ভাই বোনদের সঙ্গে সেই গাছের নিচে কাটানো সুখী সময়গুলোকে মনে করিয়ে দেয়। দেখো, লাইক এ হিউজ পাইথন, বিশাল একটা অজগরের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগড ট্রাঙ্ক, গোল গোল করে পেঁচিয়ে সেই রুক্ষ গুড়িটাকে, অর্থাৎ একটা অজগর সাপ যেমন একটা কোনো ডালকে বা কিছুকে পেঁচিয়ে পেঁচিয়ে গোল গোল করে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, সেই রকমভাবেই ক্যাজুয়ারিনা ট্রি গাছটিকে বিভিন্ন লতা সাপের মতো পেঁচিয়ে 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 উঠছে। রাগড মানে রুক্ষ আর ট্রাঙ্ক মানে গুড়ি। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। ইনডেন্টেড কথার অর্থ খাঁজ কাটা, স্কার্স মানে ক্ষতচিহ্ন। যেই গাছটিতে গভীর খাঁজ কাটা ক্ষতচিহ্ন আছে। দেখো, এই গাছটিকে কবিতার নিজের জীবনের সাথে তুলনা করছেন। তরু দত্তের জীবনে অসম্ভব বেদনা ছিল। তিনি তার জীবনে যে ক্ষতবিক্ষত হয়ে গেছিলেন সেই কথাই এখানে বলা হয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। সামিট মানে হচ্ছে উঁচুতে। গাছের চূড়াটি এতটাই উঁচুতে যেন মনে হয় এটি আকাশে পৌঁছে সেই তারাদের সঙ্গে দেখা করছে। এ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। হচ্ছে একটা লতা বেয়ে উঠেছে সেই শেষ পর্যন্ত। ইন দোজ এমব্রেসেস, তার আলিঙ্গনে আবদ্ধ হয়ে গেছে, যেখানটায় নো আদার ট্রি কুড লিভ, যেখানে কোনো গাছ বাঁচতে পারে না। অর্থাৎ একটা লতা সেটা উপরের দিকে উঠেছে আর যার হচ্ছে আলিঙ্গনে অন্য কোনো গাছ বাঁচতে পারতো না, কিন্তু সেই ক্যাজুয়ারিনা ট্রি গাছটি বেঁচে আছে। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ। কিন্তু সাহসিকতার সঙ্গে দ্য জায়েন্ট, সেই দৈত্যকার গাছটি যেন মনে হচ্ছে একটা ওড়না পড়ে আছে। কিসের ওড়না? সেই লতার ওড়না। উচ্চতায় বড় বা বিশাল, সেই কারণে একে দৈত্যের সঙ্গে তুলনা করা হয়েছে। সে কী করছে? সাহসিকতার সঙ্গে গাছটির মধ্যে যে লতাগুলো আছে সেগুলিকে সে স্কার্ফ হিসেবে সাজিয়েছে। যে এর থেকে প্রমাণ হয় যে লতাগুলো বা যে দুঃখ, কষ্ট, বেদনা সেগুলো ছিল, সেইগুলো গাছটিকে প্রভাবিত করতে পারেনি।
অর্থাৎ এত যন্ত্রণা থাকা সত্ত্বেও তরুদত্ত নিজেকে বলছে যে তার জীবনে এতটা যন্ত্রণা তবু তিনি প্রভাবিত হননি। স্কার্প মানে ওড়না, গ্যালান্টলি মানে হচ্ছে সাহসিকতার সঙ্গে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুলগুলো ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউজ অ্যামং, সেই ঘন লাল গুচ্ছ গুচ্ছ হয়ে সমস্ত শাখা পোশাকার মধ্যে সেই ফুলগুলো ঝুলছে। ক্রিমসন মানে ঘন লাল রঙের, ক্লাস্টার্স মানে হচ্ছে গুচ্ছ, বাউজ মানে হচ্ছে ডালপালা। হোয়ারন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যার উপরে সারা দিন ধরে জড়ো হয় পাখিরা এবং মৌমাছিরা। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ ওয়ান সুইট সং, এবং অফট, অফট হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এর অর্থ অফেন মানে প্রায়ই। অ্যাট নাইটস রাত্রিবেলা, প্রায়ই রাত্রিবেলা দ্য গার্ডেন ওভারফ্লোজ বাগান মুখরিত হয় উইথ ওয়ান সুইট সং একটা সুন্দর মিষ্টি গানে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটার কোনো তুলনাই হয় না মনে হয়। রাতে যখন পরিবেশ শান্ত আর নিস্তব্ধ হয়ে যায় তখন বাগানটিতে একটা সুরেলা কণ্ঠ উপচে পড়ে। বুঝতে পেরেছ? সাং ডাকলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ। দেখো, ডাকলিং মানে গুবরে পোকা এক ধরনের। আমাদের গাছ থেকে গান গায় একটা গুবরে পোকা। হোয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা অর্থাৎ পুরুষ মানুষেরা বিশ্রাম নেয়। হোয়েন ফার্স্ট মাই কেজমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, যখন ভোরবেলা ফার্স্ট মাই কেজমেন্ট, কেজমেন্ট মানে হচ্ছে যে জানালাগুলো হয় সেগুলো, ইজ ওয়াইড ওপেন থ্রোন ধাক্কা দিয়ে খোলা হলো, যখন প্রথম ভোরবেলা আমার বড় জানালাটিকে ধাক্কা দিয়ে খোলা হলো পুরোপুরি। মাই আইস ডিলাইটেড অন ইটস টেস্ট, সেটা দেখে আমার দৃষ্টি সম্পূর্ণভাবে নিবদ্ধ হয়ে গেল তার উপর। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, কোনো সময়, বেশিরভাগ সময় শীতকালেই। অন ইটস ক্রেস্ট, একবারে মগডালে, ক্রেস্ট মানে মগডাল, এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, একটা ধূসর রঙের বেবুন, বেবুন কথা হচ্ছে একটা বাদর টাইপের প্রাণী, সিটস বসে থাকে, স্ট্যাচু লাইক অ্যালোন মূর্তির মতো একাকী। ওয়াচিং দ্য সানরাইজ, সে কী দেখে? সূর্যোদয় দেখে। হোয়াইল অন লোয়ার বাউজ মানে নিচের ডালগুলোতে, হিজ পিউনি অফ স্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট যে বাচ্চা কাচ্চাগুলো স্প্রিং লিপ অ্যাবাউট লাফাঝাপি করে অ্যান্ড প্লে খেলা করে। এখানে কবি ভোরবেলা যে ক্যাজুরানি গাছটির একটা দৃশ্য বর্ণনা করেছেন। জানালা খোলার সময় তিনি কি লক্ষ্য করেন? একটা ধূসর রঙের বেবুন গাছের উপরে মূর্তির মতো বসে আছে, আর সে কি করে? সূর্যোদয়ের যে সৌন্দর্য সেটা দেখে। এই কথার মাধ্যমে কবি কি বোঝাতে চান? যে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এর প্রভাব মানুষের ওপর তো বটেই, তার সাথে সাথে পশু পাখির ওপরও পড়ে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে। দেখো, ফার অ্যান্ড নিয়ার এই দুটো বিপরীত শব্দ একই সাথে ব্যবহার করা আছে, এইগুলোকে বলা হয় অক্সিমোরন। যখন দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে তখন সেটাকে বলা হয় অক্সিমোরন। ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, অনতি দূরে কোকিলরা সে দিনকে সম্ভাষণ জানায়। অ্যান্ড টু দেয়ার পাস্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, আর তাদের যে তৃণভূমির দিকে ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস গমন করছে বা যাচ্ছে অলস সেই গরুগুলো। পাস্চার্স মানে হচ্ছে তৃণভূমি, ওয়েন্ড মানে গমন করা, স্লিপি কাউস মানে হচ্ছে সেই অলস গরুগুলো ধীর গতিসম্পন্ন হয়ে তারা তৃণভূমির দিকে এগিয়ে চলেছে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, দেখো গাছটা এই অবস্থায় আছে, গাছের ছায়াটা একটা সামনে জলাশয়ের মধ্যে পড়েছে। এখানে সেই গাছের ছায়া ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট একটা বিশাল জলাশয়ের মধ্যে পড়েছে। কাস্ট মানে ছায়া ফেলা। বাই দ্যাট হোর ট্রি, হোর কথার অর্থ বৃদ্ধ, অর্থাৎ সেই বৃক্ষটি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, সেই ছায়াটা যখন পড়েছে এতটাই সুন্দর এবং বিশাল লাগছে সে বলার ভাষা থাকে না। দ্য ওয়াটার লিলি স্প্রিং, আর তার মধ্যে সেই জলাশয়ের মধ্যে সেই জলের যে লিলি ফুলগুলো সেগুলো ফুটেছে। লাইক স্নো এনমাস্ট, এনমাস্ট কথার অর্থ জড়ো করা, অর্থাৎ বরফের মতো সেগুলোকে যেন
লাগছে, জমাট বেঁধে আছে যেন বরফের মতো সেই লিলি ফুলগুলো। আজকে এই 22 লাইন কবিতাটি পড়লাম। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে। পরের দিন সম্পূর্ণ কবিতাটি শেষ করব।